এনার পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলের সবশেষ খবর জানতে এই মুহূর্তে কলকাতায় আছেন আমাদের সহকর্মী সুব্রত, যাচ্ছি তার কাছে। সুব্রত, দেখুন, ভারতের প্রধানমন্ত্রী উনি যখন নির্বাচনী প্রচার প্রচারণায় এসেছিলেন তখন তিনি বলেছেন যে তাদের লক্ষ্য অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ এই তিনটি জায়গাতে দখল নেয়া। অঙ্গ এবং কলিঙ্গ দুটো দখল নিলেও বঙ্গকে কিন্তু দখল নিতে পারেনি, এবং সেই অভিষ্ট লক্ষ্য নিয়েই এবার কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপির 19টি রাজ্যের প্রায় অধিকাংশ মুখ্যমন্ত্রী এবং তাবর তাবর নেতারা প্রায় 45 দিন ধরে একেবারে চষে বেরিয়েছেন সর্বত্র। আমরা দেখেছি নির্বাচনের প্রচার প্রচারণায় কিভাবে বিজেপি কোন কৌশলে করেছে। তো বিজেপির এই যে আজকের ফলাফল, এখনো পর্যন্ত যা ট্রেন্ড, তাতে বিজেপি নিরঙ্কুশভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের দিকে এগোচ্ছে। বিজেপির উত্থান ঠিক কি রকম ভাবে বিজেপির উত্থান হয়েছে সে বিষয়ে আমরা কথা বলেন যে জানতে চাইবো কলকাতার সংবাদ প্রতিদিন পত্রিকার ডেপুটি নিউজ এডিটর শীর্ষেন্দু চক্রবর্তীর কাছে। শীর্ষেন্দু, আপনাকে সময় টেলিভিশনে স্বাগত। এই যে ফলাফল, এখনো পর্যন্ত যা ট্রেন্ড, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতারও অনেক বেশি আসনে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতা দখল করতে চাইছে, তো এই বিজেপির উত্থানের পেছনে কারণটা কি বলে মনে হয়? দেখুন, মানে বিজেপির উত্থানের প্রথম বেশ কয়েকটি কারণ আমাদের মনে হয় বিশ্লেষণ করা যায়। প্রথম হচ্ছে এই যে সরকারটা ছিল 15 বছর কোনো ক্ষমতায় থাকলে একটা সরকার বিরোধী হাওয়া এসছে, সেটা একটা প্রধান কারণ হচ্ছে পরিবর্তন। 2 নম্বর, রাজ্যে যে সরকার ছিলেন তৃণমূল সরকার, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, চাকরি চুরির অভিযোগ, চাকরি যাওয়ার অভিযোগ, বিপুল টাকার দুর্নীতির অভিযোগ, চাকরি না থাকার অভিযোগ। সেখানে রাজ্যের এক সিনিয়র মন্ত্রীর বাড়ি থেকে 50 কোটি টাকার বেশি উদ্ধার হওয়া, এই যে একাধিক দুর্নীতি, একাধিক অভিযোগ, এইটাকেই কাজে লাগানো হয়েছে বা কাজে লাগিয়েছেন বিজেপি। কারণ মানুষের একটা জেনজি প্রজন্মের একটা সরকার বিরোধী, মানে বিজেপি তৃণমূল বিরোধী একটা মানসিকতা তৈরি হয়ে গেছিল যে এরা আমাদের চাকরি দিতে পারছে না, আমরা আমাদের উপকার করতে পারছে না, যে সরকার উপকার করতে পারছে তাকে সরিয়ে দেবো। এই যে প্রায় 93% ভোট পড়া, এটাই তো প্রমাণ করে যে মানুষ ভোট দিতে চেয়েছেন এবং কিছু করতে চেয়েছে। সেটা ভোটের সময় আমার মনে হয়েছিল কিছু করতে, সেটা সরকারের পক্ষ হতে পারে, সরকারের বিপক্ষ হতে পারে। আজ ফল প্রকাশের পর আমরা দেখতে পাচ্ছি এটা সরকারের বিপক্ষে। তার কারণ মানুষ নিশ্চয়ই ভেবেছিলেন যে এতদিন তো কখনো 34 বছর বামেদের দেখেছি, 15 বছর তৃণমূল দেখেছি, অন্য কিছুটা দেখি যে কোথাও কি একটা পরিবর্তন হলে আমরা ভালো থাকতে পারি। আমার আপনার কাছে দুটো প্রশ্ন রাখবো পরপর। এটা রাখবো, ধর্মীয় মেরুকরণটা কি কাজে লেগেছে কিনা? কারণ বিজেপি প্রচার প্রচারণায় ধর্মীয় মেরুকরণ, এবং শুভেন্দু অধিকারী আজকে বলেছেন ইভিএম দুটো ভাগে বিভক্ত হয়েছে, একটা হিন্দু ইভিএম, একটা মুসলিম ইভিএম। এই যে মেরুকরণ, সেই প্রভাব পড়েছে কিনা? এবং বিজেপি তো ক্ষমতায় আসতে যাচ্ছে, এক্ষেত্রে বিজেপি শাসিত পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলিমরা কতটা সুরক্ষিত থাকবে? দেখুন, আপনার দ্বিতীয় প্রশ্নটা উত্তর আগে দিই। বিজেপি শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, আরো গোটা দেশে রয়েছে, আরো অনেক রাজ্যে রয়েছে, সেখান থেকে কি মুসলিমদের তাড়িয়ে দেওয়া হয়েছে? সরিয়ে দেওয়া নিশ্চয়ই হয়নি। সুতরাং এইটা একটা এখনই কোনো নির্দিষ্ট সীমারেখা টানা ঠিক নয় যে তৃণমূল বিজেপি আসা মানেই মুসলিমরা নিরাপত্তাহীনতায় ভুগবে, তাদের তাড়িয়ে দেওয়া হবে। যেটা বিজেপির নীতি বা বিজেপির যেটা উদ্দেশ্য, যে একটা থাকে হিন্দু ভোট ব্যাংক অনেকটা বিজেপির পক্ষে ছিল, আছে। তবে মুসলিম ভোট ব্যাংকও নেই এমন কথা বলা যায় না। নালে অন্য দেশে আসবে কেন, নালে অন্য রাজ্যে আসবে কেন, নালে পশ্চিমবঙ্গের শুধুমাত্র হিন্দু ভোট ব্যাংকে ভর করে তো হতে পারে না। নিশ্চয়ই মুসলিম বা সংখ্যালঘু মানুষরা ছিলেন পাশে। আর একটা দেখুন, সব জায়গাতেই আছে, আপনি যে দেশ থেকে চ্যানেল, সেই বাংলাদেশেও আছে, সংখ্যালঘুদের ওপর কিছু একটা কোথাও গিয়ে চাপ থাকে, সেটা হয়তো থাকতেও পারে, সেটা ভবিষ্যতে বলবো। সেটা সাধারণ একদম ওই অঙ্ক। সব মিলে কি আশা করি তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত ফলাফলের বিষয়ে মেনে নেওয়ার কোনো আভাস নেই? তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে শেষ পর্যন্ত সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত তারা মাটি কামড়ে থাকবেন। নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে একই রকম ভাবে ঢালাও অভিযোগ করছেন। এই ফলাফল কি তিনি মেনে নেবেন আদৌ? মেনে নিন বা না নিন, মানতে তো হবেই, কিছু করার নেই। যারা মানুষ ভোট দিয়েছেন, এবং ভোটের সময় আমরা দেখেছি যখন 2 দফায় ভোট হয়েছে, একটি দল একটি পার্টির জন্য বলতে পারেনি নির্বাচনে কোনো মানে কারচুপি হয়েছে, রিগিং হয়েছে, মারামারি হয়েছে, সন্ত্রাসী, কি বলতে হবে। আজকে ফল প্রকাশের পরে কেউ নতুন করে বলবে যে আমরা মানছি না, হতে পারে না। সুতরাং এটাকে মানতেই হবে। মানুষের রায়, মানুষ চেয়েছেন পরিবর্তনের। আমরা কেরল বারবার দিকে প্রতি 5 বছর ধরে সরকার পাল্টাচ্ছে, পশ্চিমবঙ্গ পাল্টেছে, নতুন করে এসছে, নতুনকে ধরতে হবে। এরা যদি না করে তখন অন্য কোনো দলকে ক্ষমতায় আসবে। একটা প্রশ্ন করতেই হচ্ছে যে পশ্চিমবঙ্গের সঙ্গে
যখন ক্ষমতা আমরা দেখেছি যে এর আগে তিস্তা ইস্যু একটা বড় ইস্যু, মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে তিস্তাতে ভেস্তে গেছে কয়েকবার। বিজেপি সরকার বারবার বলেছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে তিস্তা চুক্তি বাংলাদেশের সঙ্গে খুব সুন্দরভাবে করা হবে। তো বিজেপি তো ক্ষমতায় আসতে চললো, তো তিস্তা চুক্তি নিয়ে আপনার কি মনে হয় কোনো ইতিবাচক কোনো বার্তা বা সম্ভাবনা আছে কিনা? দেখুন, তিস্তা চুক্তি নিয়ে প্রথমে আমার ব্যক্তিগত যে মত বলতে গেলে আমি তিস্তা চুক্তির পক্ষে। তিস্তা চুক্তি হলে বাংলাদেশের মানুষের পানি যেটা আবশ্যিক এবং তাদের ন্যায্য দাবি সেটা পূরণ হতে পারে। এবং কেন্দ্রে যখন বিজেপি রয়েছে, পশ্চিমবঙ্গে বিজেপি আসছেন এবং যাকে হাই কমিশনার করে পাঠানো হচ্ছেন তিনি বিজেপির নেতা, সেই দীনেশ ত্রিবেদী। সুতরাং এই একটা ইতিবাচক এবং সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে। আশা করা যায়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র আপত্তি যে তিস্তাটা হয়নি, নতুন যে সরকার পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রে থাকছেন এবং দীনেশ ত্রিবেদী যিনি হাই কমিশনারে যাচ্ছেন, ইতিবাচক পদক্ষেপ আমরা দেখতে পারি। অনেক ধন্যবাদ। শীর্ষেন্দু চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন। আপনার শীর্ষেন্দু চক্রবর্তী যেটা বলছিলেন যে বিজেপি সরকার এখন ক্ষমতার নেবার দ্বার প্রান্তে, এসব ভারত এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে তিস্তা নিয়ে যে কাটা রয়েছে সেই কাটা সম্ভবত তিস্তা কাটা আর থাকবে না। হয়তো তিনি আশা করছেন যে তিস্তা চুক্তি হতে পারে। তো সব মিলিয়ে নির্বাচনের যে ভোটের যে ফলাফল, সেই ফলাফল এগিয়ে যাচ্ছে। বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতার পথে। তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাদের বা হারের বিষয়ে বা পিছিয়ে পড়ার বিষয়ে প্রতিক্রিয়া জানায়নি। তো সব মিলিয়ে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে এই ছিল আমার কাছে এখন এই সব শেষ। সুব্রত, আপনাকে ধন্যবাদ।